শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরও 5 সেনা নিহত এবং 10 জন আহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে আলোচনা শুরুর ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরান। এবং বাংলাদেশে নির্বাচনের সময় নিয়ে মন্তব্য করবে না জাতিসংঘ, বিএনপি মহাসচিব বললেন জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরায়েলের আরও 5 সেনা নিহত এবং 10 জন আহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। গতকাল 5 সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজা উপত্যকা এ পর্যন্ত 407 জন ইসরায়েলের সেনা নিহত হলো বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো দাবি করেছে। তবে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে নিহত ইহুদিবাদী সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। টাইম অফ ইসরায়েল জানিয়েছে গতকাল গাজা উপত্যকায় যেসব সেনা হতাহত হয়েছে তারা সবাই নাহল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য। এর মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে প্রাথমিক তদন্ত শেষে নিহত 5 সেনার পরিবারকে তাদের মৃত্যুর কথা জানানো হয়েছে। পত্রিকাটি বলেছে গতকাল সকালে উত্তর গাজার বেইত হানুন এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে এসব সেনা মারা যায়। এর আগে গত শনিবার গাজার বেইত হানুন এলাকায় ইসরায়েলের 4 সেনা নিহত ও 6 সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আলোচনা যেহেতু চলমান তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি এক্ষুনি দিতে পারছেন না। তবে তিনি বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া উভয় পক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেন দোহায় গাজা যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করছি নতুন অগ্রগতির বিস্তারিত তথ্য আসবে। আমরা আরও আশা করি ফলাফল ইতিবাচক হবে। আমরা এতটুকু বলতে পারি যে আমরা একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন আমরা বলতে পারি যে চুক্তি সম্পাদনের প্রধান বাধাগুলো অতিক্রম করেছে এবং গাজা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। আমরা আশা করি শীঘ্রই এই চুক্তি ঘোষণা করা হবে। একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বাইডেন এবং ট্রাম্প সরকারের প্রচেষ্টার প্রশংসা করে আল আনসারি আরও বলেন গাজা এবং গাজার সমস্ত ভূখণ্ডের ওপর থেকে দখলদারিত্বের অবসান ঘটাতে আমাদের অবস্থান সুদৃঢ়। এই ভূখণ্ডের সকল ভূমি যে ফিলিস্তিনিদের সেই সিদ্ধান্তকে চূড়ান্তভাবে আমরা অনুমোদনে বিশ্বাসী। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বিন গাভির হুমকি দিয়ে বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে তিনি পদত্যাগ করবেন। তিনি এক বিবৃতিতে দাবি করেছেন দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে।
চরমপন্থী বেন গাভির দাবি করেন, বন্দীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে হুমকিপূর্ণ। ইসরায়েলিদেরকে এই সিদ্ধান্তের জন্য কঠিন মূল্য দিতে হবে। বেন গাভির ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে তার দল সরকারে থাকবে না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে। এই মন্ত্রী বলেন, গত এক বছরে রাজনৈতিক চাপের মাধ্যমে বারবার যুদ্ধবিরতির চুক্তি প্রতিরোধ করতে তিনি ভূমিকা রেখেছেন এবং তিনি নেতানিয়াহুকে গাজায় সব ধরনের সহায়তা, জ্বালানি ও পানি প্রবাহ বন্ধ করতে বলেছেন। হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই উগ্রবাদী মন্ত্রী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত ইয়াফা তেল আবিব এলাকায় অবস্থিত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফিলিস্তিন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সফল অভিযানটি চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াইয়া সারি এই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন, অধিকৃত ইয়াফায় ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত ওই সামরিক অভিযানে ফিলিস্তিন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি আরও জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাদের এই অভিযানকে গত 12 ঘন্টার মধ্যে অধিকৃত ইয়াফার বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছেন। সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন, এই পদক্ষেপের পরিণতি যাই হোক না কেন, গাজা উপত্যকার উপর ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিযান আরও তীব্রভাবে চালিয়ে যাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইউরোপের 3 দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরানের তৃতীয় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক গঠনমূলক ও দ্ব্যর্থহীন ছিল। খুঁটিনাটি বিষয়ে প্রবেশের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু এই 2 ক্ষেত্রে কথা বলা জরুরি ছিল, সেটা করা হয়েছে। ইরানের এই উপমন্ত্রী আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার উপর সবাই গুরুত্ব দিচ্ছিল। এ বিষয়ে সবার মধ্যে ঐক্যমত্য ছিল। একটা সমঝোতায় পৌঁছার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি ছিল। এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে গঠনমূলক এবং ত্বরিত আলোচনার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ইতিহাসের কথা উল্লেখ করে সৈয়দ আব্বাস আরাকচি বলেন, আমরা 2 বছরের বেশি সময় ধরে 6 জাতিগোষ্ঠীর সাথে আলোচনা করেছি। এরপর এমন একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম যেটাকে গোটা বিশ্ব মেনে নিয়েছিল এবং এই কূটনৈতিক অর্জনের জন্য সবাই প্রশংসা করেছিল। কিন্তু আমেরিকা কোনো কারণ বা যুক্তি ছাড়াই সেখান থেকে সরে গেছে এবং পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গুয়েন লুইস। তিনি এদিন বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে নিয়ে পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। এ বিষয়ে তিনি আরও বলেন, আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব। এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধি দল কাজ করবে। এদিকে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ।
সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এই মনোভাবের কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। গতকাল সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করা হয়। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। এবার ভারত প্রসঙ্গ। 1947 সালে রাজনৈতিকভাবে ভারত স্বাধীন হলেও দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সম্প্রতি এমনই দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয়, ভাগবতের দাবি, প্রাণ প্রতিষ্ঠার বিশেষ এই তিথিকে প্রতিষ্ঠা দ্বাদশ হিসেবে পালন করা উচিত দেশবাসীর। আরএসএস প্রধানের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ভাগবত বলেন, কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা ওই দিন পেয়েছে। স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না। তিনি বলেন, ভারত 15 আগস্ট স্বাধীনতা পেয়েছে, কিন্তু তা রাজনৈতিক স্বাধীনতা ছিল। আমাদের ভাগ্য, আমরা নিজেরাই গঠন করার অধিকার পেয়েছিলাম। আমরা সংবিধানও গঠন করে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সেই সংবিধান গঠিত হলেও কিন্তু তার ভুল ভাবধারার পথে হাঁটেনি। ফলে স্বপ্ন সত্যি হয়েছে তা কখনই বলা যায়নি। তার দাবি, আক্রমণকারীরা দেশের মন্দির ভেঙেছিল কারণ তাদের উদ্দেশ্য ছিল ভারতের নিজস্ব ভাবনাকে ধ্বংস করা। রাম মন্দির আন্দোলন কারোর প্রতি বিরোধিতা ও বিদ্বেষ তৈরি করতে করা হয়নি, ভারতের নিজস্বতা ফিরিয়ে আনতে করা হয়েছিল, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে ভারত বিশ্বকে পথ দেখাতে পারে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।